কোর্টে এসে ভজনের মুখোশ খুলে দিল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গীতা তো চলে গেছে নার্সিংহোমে। সেখানে গিয়ে স্বস্তিকবাবুকে ডাকতে থাকে আর বলে, স্বস্তিকবাবু আপনি উঠুন, আপনাকে আজকে সাক্ষী দিতে যেতেই হবে। স্বস্তিকবাবু, কি হলো, আপনি কথা বলছেন না কেন? ডাক্তারবাবু বলে, উনি কথা বলার মতন অবস্থাতেই নেই, তো উনি কথা বলবেন কি করে? আপনি যে কি করছেন আমি সত্যি বুঝতে পারছি না। ওনাকে এইভাবে নিয়ে গেলে উনি কিন্তু সাক্ষী দিতে পারবে না, আমি আগেই আপনাকে সাবধান করছি। তখনই গীতা বলে, ওনাকে আজকে যেতেই হবে, আমি পার্সোনাল বন্ডে সাইন করে তারপরে ওনাকে নিয়ে যাব। এরপরে গীতা স্বস্তিককে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যাচ্ছে বাইরে, আর তারপর সেখান থেকে সোজা কোর্টে। এর মধ্যেই কোর্টে কেস শুরু হয়েছে। অগ্নিজিৎ মুখার্জি বলে, ইওর অনার, এটা একটা ত্রিকোণ প্রেমের কাহিনী, যেখানে প্রতিটা পরতে পরতে রয়েছে ত্রিকোণ প্রেমের গল্প। তখনই অবজেকশন জানায় গীতার বাবা গনসা উকিল, আর বলে, এটা সম্পূর্ণ ভুল ইওর অনার। কোনো কেসের সলিউশন না করেই উনি ত্রিকোণ প্রেম এটা বলতে পারে না কোনোভাবে। এটা কিন্তু একটা ছেলে মানুষই কাজ হয়ে যাচ্ছে। তার মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি যেটা বলেছি সেটা আর কিছুক্ষণেই আমি প্রমাণ করে দেব ইওর অনার। এই যে গীতা গাঙ্গুলি, সে ভালোবাসে সাত্বিক মুখার্জিকে, আর সাত্বিক মুখার্জি ভালোবাসে গীতা মুখার্জিকে। এটাই হচ্ছে হিসাব। তার মধ্যেই স্বস্তিক মুখার্জি গীতাকে ভালোবাসত, তাই গীতা স্বস্তিক মুখার্জিকে সরানোর জন্যই এই পথটা অবলম্বন করেছে। স্বস্তিক মুখার্জি এখন হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ইওর অনার। আর তখনই ইওর অনার বুঝতে পারে সবটা, আর বলে, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? স্বস্তিক মুখার্জি নিজে এসে এটা বলতে পারবে? অগ্নিজিৎ মুখার্জি বলে, ইওর অনার, স্বস্তিক মুখার্জি অসুস্থ, সে হসপিটালের বেডে শুয়ে রয়েছে। এখানে এসে তার পক্ষে সাক্ষী দেওয়াটা খুব একটা সহজ সাধারণ বিষয় না ইওর অনার। সেজন্যই বলছি যে স্বস্তিক মুখার্জি এখানে এসে সাক্ষী দিতে পারবে না। তার মধ্যেই গনসা উকিল বলে, দেবে, স্বস্তিক মুখার্জি সাক্ষী দেবে। আমরা এই কেসটা আরেকটু চালিয়ে নিয়ে যাই ইওর অনার, তারপরেই আমি দেখাবো স্বস্তিক মুখার্জি এখানে আসতে পারে কি পারে না। তার আগে আমি ডেকে নেব এই কেসের আর একজন মেন সাক্ষী, যার নাম বিধান মণ্ডল। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তাকে কাঠগড়ায় তুলতে পারি। জজ সাহেব অনুমতি দিয়ে দেয়। এর মধ্যেই বিধান মণ্ডলকে কাঠগড়ায় তোলা হয়েছে। তারপরেই তাকে দিয়ে শপথ বাক্য পাঠ করানো হয়। আর এর মধ্যে ব্রজবালা মুখার্জি উঠে তাকে সওয়াল জবাব করতে থাকে আর বলে, বলুন, আপনি যেরকমভাবে স্বস্তিক মুখার্জিকে মেরেছেন, আপনি কি কোনো অস্ত্র দিয়ে মেরেছিলেন? কি হলো, চুপ করে আছেন কেন, বলুন। অগ্নিজিৎ মুখার্জি অবজেকশন জানালে অবজেকশন শোনা হয় না, তাকে চুপ করে বসতে বলা হয়। অগ্নিজিৎ মুখার্জি তার ধৈর্য ধরে রাখতে পারে না, বারবার করে ব্রজবালা মুখার্জির প্রশ্নের উপরে আবারও প্রশ্ন করতে শুরু করে, অবজেকশন করতে থাকে, কিন্তু হুজুর অগ্নিজিৎ মুখার্জিকে চুপ করে বসতে বলে। বিধান মণ্ডল বলে, হ্যাঁ মেরেছিলাম, আমি স্বস্তিক মুখার্জিকে মেরেছিলাম লাঠি দিয়ে। আর তার মধ্যেই ব্রজবালা মুখার্জি বলে, আপনি এই যে বললেন যে আপনি নাকি বলেছিলেন স্বস্তিক মুখার্জিকে যে সাত্বিক মুখার্জি আর গীতা দুজন মিলে আপনাকে এই কাজটা করতে বলেছিল। প্রথমে কে বলেছিল এই কাজটা করার জন্য, যে গীতা মুখার্জি না সাত্বিক মুখার্জি? তখনই বিধান বলে, গীতা মুখার্জি বলেছিল। ব্রজবালা মুখার্জি বলে, আপনাকে কে বলেছিল যে স্বস্তিককে মারতে? তখন বিধান ভুল করে বলে দেয়, সাত্বিক মুখার্জি বলেছিল। এরপর ব্রজবালা মুখার্জি বলে, হুজুর, কে মারতে বলেছিল? দুজনের নামই কিন্তু ও বলেছে। গীতা নাকি বলেছে প্রথমবার, সেকেন্ডবার নাকি বলেছে সাত্বিক মুখার্জি। এটা আপনি নিজেই হিসাব করে নেবেন, সেটা আপনার ব্যাপার। পরবর্তী প্রশ্নটা হলো, কত টাকা দিয়েছিল? অগ্নিজিৎ মুখার্জি আবারও উঠে অবজেকশন জানাতে শুরু করলে জজ সাহেব ধমকি দিয়ে বসিয়ে দেয় আর বলে, আপনি চুপ করে বসুন অগ্নিজিৎ মুখার্জি, বারবার করে আপনি এভাবে বাধা দিতে পারেন না। তখনই ব্রজবালা মুখার্জি বলে, কি হলো ছোকরা, বলো, কি চুপ করে আছো কেন? কত টাকা নিয়েছিলে এই ভাড়াটে গুন্ডা তো আপনি কাজটা করার জন্য? বিধান মণ্ডল আর কিছু বলতে পারে না। তখনই ব্রজবালা মুখার্জি বলে, ইওর অনার, আমি হয়তো অনেকটাই এই কেসের সলিউশন করতে পেরেছি বিধান মণ্ডলকে জিজ্ঞেস করে। আপাতত বিধান মণ্ডলের কাছে আমার আর কিছু জানার নেই, ও বুঝতে পারে। বিধান মণ্ডলকে ছেড়ে দেওয়া হয়। তার মধ্যেই গীতা তো স্বস্তিককে নিয়ে আসছিল। স্বস্তিককে নিয়ে যখন আসছিল তখনই কিছু গুন্ডা গীতার ওপর হামলা করতে শুরু করে, আর গীতা সেই গুন্ডাগুলোকে বেধড়ক মারতে থাকে।
কিছুক্ষণ পরে গীতার উপরে আবারও একটা আঘাত করা হয়, কিন্তু গীতা সেই আঘাতের তোয়াক্কা না করে চলে যাচ্ছে স্বস্তিককে নিয়ে কাঠগড়ায়। আর তার মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি স্বস্তিককে দেখে অবাক হয়ে যায় আর বলে, উনি তো পেশেন্ট, ওনাকে এইভাবে নিয়ে আসা হয়েছে কেন? আজ যদি স্বস্তিক মুখার্জির কিছু ভালো মন্দ হয়ে যায় তার রেসপন্সিবিলিটি কে নেবে ইওর অনার? গীতা বলে, আমি সই করে, পার্সোনাল বন্ডে সই করে আমি ওনাকে নিয়ে এসেছি। হুজুর, ওনাকে নিয়ে আসাটা খুব দরকার ছিল, কারণ একটা মানুষ অন্যায় না করে শাস্তি পেলে সেটা কিন্তু ঠিক হবে না। আমাকে নির্দোষ প্রমাণিত করতে গেলে এই স্বস্তিক মুখার্জির স্টেটমেন্টটা অনেক বেশি দরকার। তাই জন্যই আমি ওনাকে এখানে আনতে বাধ্য হয়েছি, এখানে না নিয়ে আসলে হতো না। ব্রজবালা মুখার্জি বলে, গীতা গাঙ্গুলি একদম ঠিক কথাই বলেছি ইওর অনার, আমারও সেটাই মনে হয়। স্বস্তিক মুখার্জির স্টেটমেন্টটা শোনাটা আমাদের খুব দরকার। তার মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি বলে, এই মেয়েটা তো দেখছি সব করতে পারে, স্বস্তিককে এইভাবে নিয়ে চলে আসলো, কিন্তু স্বস্তিক তো কথাই বলতে পারার মতন অবস্থাতে নেই, কি করবে তাহলে এরপরেও? আর অন্যদিকে সবাই মিলে হাততালি দিতে শুরু করেছে, কারণ এরকম মনের জোর নিয়ে যেভাবে গীতা নিজের জীবনের তোয়াক্কা না করেই স্বস্তিককে এখানে নিয়ে এসেছে সেটা দেখে সবাই প্রশংসা করে। গীতার কপাল থেকে অনেকটাই রক্ত বেরোচ্ছে, কারণ কপালে মেরেছিল তাই কপালটা ফেটে গেছে। গনসা গাঙ্গুলি বলে, ইওর অনার, স্বস্তিক মুখার্জিকে তাহলে সওয়াল জবাব শুরু করা হোক। এর মধ্যেই স্বস্তিক তো চুপ করে শুয়েই রয়েছে বলতে গেলে। আর তখনই গীতা বলে, স্বস্তিক বাবু, আজ আপনাকে বলতেই হবে, না হলে আপনার গীতার যে শাস্তি হয়ে যাবে। আজ আপনি বলবেন স্বস্তিক বাবু, আপনাকে বলতে হবে সবটা। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, ইওর অনার, আমি এই স্বস্তিক মুখার্জিকে ক্রস চেক করতে চাই। আর এটা শোনার পরেই সাত্বিক চমকে যায় আর উঠে দাঁড়িয়ে বলে, বাবা, এসব তুমি কি বলছো? স্বস্তিক এখন অসুস্থ, ও ঠিক মতন দাঁড়াতেও পর্যন্ত পারছে না, ঠিক মতন কথা বলতে পারছে না, আর তুমি বলছো ওকে ক্রস চেক করবে? তোমার কি পুরো মাথাটাই খারাপ হয়ে গেল? বলো না। অগ্নিজিৎ মুখার্জি বলে, আপনার কথা আমি শুনতে বাধ্য নই, আমি যেটা ঠিক করেছি আমি সেটাই করব, কারণ আমাকে সেটা করতে দেওয়া হোক। এর মধ্যেই গীতা বলে, আপনি বাবা না অন্য কিছু? আপনার ছেলে এখানে ঠিক মতন বসতে পারছে না, ওকে দিয়ে জাস্ট আমি একটা কথা বলাবো, আর আপনি বলছেন ওকে ক্রস চেক করবেন? এটা কি করে হতে পারে? এর মধ্যেই বিধান মনে মনে ভাবে গেল সবটাই হয়তো হাতের বাইরে বেরিয়ে গেল। আর ভজন ভাবে, এবার স্বস্তিক যদি সবটা বলে দেয় তাহলে তো গীতা শাস্তি পাবেই না, সেক্ষেত্রে কৃপান তো আমার ওপর রেগে যাবে। এতগুলো টাকা নিয়েছি, এবার কি হবে? গীতা বলে, এই কোর্টে উপস্থিত থাকা অনেকেই নিজেদের ভালো মানুষের মুখটা চাপিয়ে রেখে বাজে মানুষের মুখটা বার করতে চলেছে কিছুক্ষণের মধ্যেই, আর সে এখানেই উপস্থিত আছে। সেই বড় ষড়যন্ত্র করেছিল, আর আমি তার নামটা আর কিছুক্ষণের মধ্যেই বলবো। ভজন বুঝতে পারে যে আমার দিকেই উদ্দেশ্য করছে। এর মধ্যেই গীতা স্বস্তিককে বলতে থাকে, স্বস্তিক বাবু, আপনাকে বলতেই হবে। স্বস্তিকের হাতটা একটু নড়ে উঠল। গীতা বুঝতে পারে স্বস্তিক এবারে উঠবেই।